সম্মানিত দর্শক, বর্তমান যারা সরকার চালাচ্ছেন তাদের কাছে আমরা আসলে কি চাই? আমরা কি চাই যে আমাদেরকে সকাল বিকেল জিলাপি দিবেন? জিলাপি ছাড়া আমাদের ভালো লাগে না, চাই না। আমরা কি চাই যে হাজির বিরিয়ানি, তারপর হোটেল শেরাটনের খাবার, সোনারগাঁয়ের শাহী খাবার, এরপর রেডিসনের যে সকল ভালো ভালো খাবারগুলো রয়েছে, বিশেষ করে রেডিসন হোটেল, রেডিসনে খুব ভালো পিজা তৈরি করে, তারপর ফিশ অ্যান্ড ফ্রাই খুব ভালো তৈরি করে, এগুলো আমরা খেতে চাই না, তাও চাই না। আমরা দুমুঠো ডাল ভাতও তার কাছে চাই না, একটি পয়সা সাহায্য চাই না, সহযোগিতা চাই না। আমরা চাই যে আমরা শক্ত হাতে নিজেদের শ্রম এবং মেধা দিয়ে আমরা যে উপার্জন করব, সেই উপার্জন করার জন্য একটা পরিবেশ চাই, পরিস্থিতি চাই। আমাদের উপার্জনের উপর যেন কোনো চাঁদাবাজ হাত না বসায়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো দুর্বৃত্ত হামলা না চালায়, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পুলিশ থেকে শুরু করে অন্য সকল আমলা কামলা যারা আছেন তারা যেন আমাদের পরিশ্রমলব্ধ অর্থ লোপাট না করেন, এই এতটুকু চাই। আমরা ন্যায় বিচার চাই, সুশাসন চাই, এবং আমাদের যে অর্থ এবং বিত্ত আমরা যা উপার্জন করছি তা আমরা রাষ্ট্রকে ট্যাক্স হিসেবে দিতে চাই, পর্যাপ্তভাবে দিতে চাই, যেন যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত তারা সুন্দরভাবে নিশ্চিন্তে নির্ভাবনায় এ রাষ্ট্রের সকল ব্যয় নির্বাহ করতে পারে। এই হলো আমাদের স্বাভাবিক চাহিদা। এখন সেই চাহিদা পূরণ যদি আপনি চিন্তা করেন, এটির মধ্যে কোনো পাপ নেই। কোনো দেশের কোনো জনগণ কোনো সরকারের কাছে নিহায়াত বিপদে না পড়লে কোনো আর্থিক সাহায্য বা প্রণোদনা চায় না, বরং সরকারই জনগণের নিকট চায়, ভিক্ষুকের মতো চায়, জনগণের কাছে টাকা চায়, জনগণের কাছে ট্যাক্স চায়, জনগণের সাহায্য চায়, জনগণের ভোট চায়, সমর্থন চায়। এজন্য রাষ্ট্রের যারা কর্মচারী তাদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। আর রাষ্ট্র ক্ষমতায় যারা বসেন মূলত তাদেরকে বলা হয় জনগণের সেবক, জনগণের সেবা করার জন্যই তাদেরকে ওখানে বসানো হয়েছে। প্রাচীন যে ফিউডাল সোসাইটি রয়েছে সেই ফিউডাল সোসাইটি অনুযায়ী জমিদার প্রথা, রাজতন্ত্র, সম্রাট হওয়া, অত্যাচারের চাবুক, এগুলো আসলে চলে না। আধুনিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা মূলত জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার উপর নির্ভর করে, এবং যে রাষ্ট্র, যে সমাজ এই জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে আপহোল্ড মানে তুলে ধরতে পারে, আপহোল্ড মানে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরতে পারে, এবং সবকিছুর ঊর্ধ্বে বলতে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, চাহিদা, রাগ, ক্ষোভ, ক্রোধ, ক্ষোভ, ঘুষ খাওয়ার লোভ, লালসা, সব কিছু বাদ দিয়ে বা সবকিছুর ঊর্ধ্বে আপনি যে জনগণ কর্তৃক নিয়োজিত হয়েছে সেই জনগণের ছোট্ট একটি আকাঙ্ক্ষা, ছোট্ট একটি ইচ্ছা, ছোট্ট একটি প্রয়োজন যখন আপনি গুরুত্বপূর্ণ মনে করবেন, ধরে নিতে পারবেন যে আপনি তখন একজন গণতান্ত্রিক সরকারের প্রতিভূ হতে পেরেছেন। তো এই আকাঙ্ক্ষার জন্যই শত শত বছর ধরে মানুষ লড়াই করেছে, এবং এই আকাঙ্ক্ষার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, এবং এই আকাঙ্ক্ষার জন্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গত 15 বছর লড়াই করেছি। আর এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পেরে আমরা যে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম, সেই বিক্ষোভই জনবিস্ফোরণ রূপে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বিস্ফোরিত হয়েছে। এখন এই গণবিস্ফোরণের পর নতুন নানা কথা শুনতে পাচ্ছি। রাষ্ট্র সংস্কার হচ্ছে, বিদেশ থেকে এটা আসছে, অমুক দেশের প্রধানমন্ত্রী আসছে, অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন, সৌদি আরবের যুবরাজ আসছেন, এমনকি আমেরিকা যদি বাইডেন সাহেবও চলে আসেন, এটাও খুব আশ্চর্যজনক কিছু হবে না।
কিন্তু ব্যাপার হলো যে তারা যদি প্রতি মাসে একবার করে আসেন, আমাদের রাজভবনে বসে রাজকোষের অর্থ তাদের পিছনে আমরা যদি হর রোজ ব্যয় করি, পৃথিবীর সবচেয়ে দামি শ্যাম্পেন দিয়ে তাদেরকে খাওয়াই, সবচেয়ে সুন্দর বিছানা আমরা আলাদা চার্টার প্লেনে করে আনলাম প্যারিস থেকে, প্যারিসের বিছানা সবচেয়ে ভালো আনলাম, সবচেয়ে দামি মদ তাদের জন্য আনা হলো, এরপর হীরা মণি মুক্তা জহরত সারা পৃথিবীর আমরা জড়ো করলাম তাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং তারা আমাদেরকে অনেক টাকা দিয়ে গেল। এটি কি আমাদের উপকার হবে? হবে না, বরং দেশকে সর্বনাশ করবে। কিভাবে করবে? বিশ্বের সর্বকালের সেরা ধনী বাদশা ছিলেন মানসুর মুসা। মানে এই পৃথিবীতে যত রাজা আছেন, যত বাদশা আছেন এবং যত ধনী হয়েছেন, এই বিল গেটস বলেন, আদানি বলেন, আম্বানি বলেন, মানব জাতির ইতিহাসে তাকেই বলা হয় তিনি সবচেয়ে বেশি ধনসম্পদের মালিক ছিলেন। তো এই রাজা একবার হজে যাবেন এবং যাওয়ার পথে তিনি যে দেশ দিয়ে গেছেন দু হাতে তিনি অর্থ বিলিয়েছেন। তিনি মিশরে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন এবং আরো অনেক দেশ দিয়ে তিনি গিয়েছেন। এবং অবাক করার ব্যাপার হলো তার এই যে অঢেল অর্থ যা তিনি দান করেছেন, এই দান করার ফলে ওই সকল দেশগুলো দেউলিয়া হয়ে গিয়েছিল। কেন? এর কারণ হলো জনগণ যখন পরিশ্রম করত, ফসল উৎপাদন করত, সেখান থেকে সরকার ট্যাক্স পেত। এখন মানসুর মুসা যখন কাউকে 1000 দিনার দিয়ে গিয়েছেন, সেটার উপর তো আর সরকার ট্যাক্স বসাতে পারছে না, এক। দ্বিতীয়ত হলো সেই 1000 দিনার সে সারা জীবন বসে বসে খেয়েছে, বিলাসিতা করেছে, রাষ্ট্রের জন্য কিছু করেনি, দেশের জন্য কিছু করেনি, উৎপাদন খাতে তিনি কোনো কিছু করেননি। তো এর ফলে কি হলো, 1-1.5 বছরের মধ্যে সেই সকল দেশ দেউলিয়া হয়ে পড়েছে। তো এখন আমরা আমাদের এই সময়টিতে যত বেশি ফরেন এইড, ঋণ, যা কিছু আছে কিনা, যত কিছু পাবো ততই আমরা দেশ হিসেবে পিছনে পড়ে যাব। আর আমরা যদি পরিশ্রম করি, আমাদের সাময়িক কষ্ট হবে, কিন্তু এর ফল কিন্তু অনেক সুদূর প্রসারী। কিন্তু আমরা সেই দিকে এগুচ্ছি না। আমরা খুব ঝটিকা ঝড়ের মতো রাতারাতি মানুষকে ইমপ্রেস করার জন্য কিছু করার চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে এরকম চেষ্টা হচ্ছে। যা হোক, সরকার কতদিন ক্ষমতায় থাকবেন আমরা বলতে পারি না। আবার সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে কিনা, বা বিক্ষোভে নামতে হবে কিনা, সংগ্রাম করতে হবে কিনা, লড়াই করতে হবে কিনা, গণ অভ্যুত্থান করতে হবে কিনা, তাও আমরা জানি না। এই সরকারের আয়ুষ্কাল কতদিন তাও আমরা জানি না। এই সরকারের পরবর্তী সরকার কি বিএনপি, জামাত নাকি সামরিক শাসন, তাও আমরা জানি না। কিচ্ছু জানি না আমরা। এই যে আমরা কিছু জানি না, এটাই হলো সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা, আর আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। তবে একটা কথা বলি, আমাদের অতীতে যে সকল অকল্যাণ হয়েছে, ভীষণ রকম বড় বড় পাপ হয়েছে, যা কিনা দেশের পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। তো সেই সকল পাপ এবং বিধি ব্যবস্থার মধ্যে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, আমাদের দেশে একটা জঙ্গিবাদী সংগঠন জেএমবি পয়দা হয়েছিল, এবং আমাদের দেশে কুখ্যাত শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই তৈরি হয়েছিল বিএনপি জামানাতে। আমরা অবশ্যই চাইব না বর্তমানে এবং আগামীতে এই ধরনের জেএমবি কিংবা এই ধরনের যাকে বলা হয় শায়েখ আব্দুর রহমান বা বাংলা ভাই তৈরি হোক। আর সেটি তৈরি না করার পেছনে, তৈরি না হওয়ার পেছনে কি ধরনের কর্মশক্তি দরকার সেটা আমার বলার দরকার নেই। সরকারের অনেক কর্তা ব্যক্তি আছে যারা এই ব্যাপারে রীতিমতো এক্সপার্ট। দ্বিতীয় যে বিষয়টি চাই সেটি হলো, বাংলাদেশের এই ভূখণ্ডটি বিএনপির জামানাতে চীন ব্যবহার করার চেষ্টা করেছিল অস্ত্র চোরাচালানির গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসাবে। ভারতের বিভিন্ন প্রদেশে দ্বন্দ্ব এবং সংঘাত বাঁধানোর জন্য, সেখানকার উলফা বিদ্রোহীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য তারা চীন দেশ থেকে অস্ত্র পাঠিয়েছিল চট্টগ্রাম বন্দরে, এবং সেই বন্দর থেকে 10 ট্রাক অস্ত্র খালাস হয়ে
উলফাদের হাতে যাচ্ছিল এবং সেটি ধরা পড়ে যায় এবং এর ফলে বিএনপিকে মারাত্মক বিপদে পড়তে হয় এবং ভারতের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্কটা নষ্ট হয়ে যায়, অবিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে যায়। পুরো আমাদের যে স্ট্যাবিলিটি, সোশ্যাল স্ট্যাবিলিটি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি হুমকির মধ্যে পড়ে। আমরা অবশ্যই চাইব না আগামী দিনে আমাদের এই ভূমি ব্যবহার করে ওইরকম কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে, সেটা রোহিঙ্গা হোক, সেটা উলফা হোক, সেটা কুকিচিন হোক, বা সেই অস্ত্র আমরা নিজেরা দেই, ভারত দিক, চীন দেখ, মায়ানমার দেখ, কিন্তু আমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে এই জিনিস যেন আর ভবিষ্যতে না হয়, এটা আমরা চাই। আমরা চাই যে আওয়ামী লীগ জমানাতে বারবার জঙ্গি নাটক হতো, বিভিন্ন জায়গাতে জঙ্গি নাটক হতো এবং সেই জঙ্গি নাটক করে কত মানুষের জীবন তছনছ করে দিয়ে হয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, কত মানুষের জীবন যে বিপত্তির মুখে পড়েছে। এটি আমরা চাই না, আমরা অবশ্যই চাই না। আমরা চাই দুষ্টের দমন, শিষ্টের পালন, যে অন্যায় করেছে তার বিচার হোক, আর যে অন্যায় না করেছেন কোনো অবস্থায় যেন তার উপর জুলুম এবং অত্যাচার না হয়, এরকম সুশাসন চাই। আর সবার শেষে যে কুখ্যাত, যে বিভৎস, যে দানবীয় আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি এবং সেই আয়নাঘরের মধ্যে প্রায় 1500 লোক বন্দী অবস্থায় ছিলেন এবং বন্দিত্ব থেকে তারা মুক্ত হয়ে যে বিভৎস কাহিনী বর্ণনা করেছেন। আমরা চাই যে এই বাংলায় আর কোনো আয়নাঘর প্রতিষ্ঠিত না হোক। আর এই আয়নাঘরে যারা কারিগর ছিলেন, কলাকৌশলী ছিলেন, যোগানদার ছিলেন, তাদের সকলের বিচার চাই। আর চাই এই আয়নাঘরে যাদের জীবন তছনছ হয়েছে তাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে তাদেরকে পুনর্বাসিত করার জন্য রাষ্ট্র সহযোগিতা করুন এবং আমরা যারা সাধারণ জনগণ আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করি। এর বেশি চাওয়ার কিছু নাই।